সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো ইতিহাস রচনা করেছিলেন, বললেন রিজভী। ইশরাক হোসেনের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের অভিযোগ আসিফ মাহমুদের। এদিকে আসিফ মাহমুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ইশরাক। ঐক্যমত কমিশনের সংলাপে সব পক্ষের প্রতিনিধিত্ব নেই, মন্তব্য এনসিপির। ঐক্যমত কমিশনের সংলাপে জামায়াতের না আসার কারণ জানালেন নুরুল হক নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটি সম্ভব হতো না যেটি শেখ হাসিনা করেছেন। প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে, প্রকৃত গবেষণা হবে, যে গবেষণার ফলাফল দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে পারব। মঙ্গলবার 17 জুন বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সংকট এখনও কাটেনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং প্রতিষ্ঠিত করতে এখনও অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এই কাজগুলো আমাদের করতে হবে। আর আমাদের গণতন্ত্র বিনির্মাণে তারেক রহমান যে ভূমিকা রাখবেন সে আভাস আমরা পাচ্ছি। রিজভী বলেন, গত 16 বছরে শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালিয়েছেন। সেই অপপ্রচার বর্তমানেও চলছে। এ সময় গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদের নির্যাতনের হাত থেকে ডক্টর জুবাইদা রহমানের মতো মানুষও রেহাই পায়নি। একটি প্রখ্যাত পরিবারের সন্তান ডক্টর জুবাইদা রহমান, তার নামেও মিথ্যা মামলা দিয়েছে। অথচ তিনি আন্তরিকতার একজন মানুষ, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধের অন্যান্য একজন মানুষ। তাকেও তারা ছাড় দেয়নি। তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মমিন মিথুন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন। ডক্টর জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে রাজধানীর বিভিন্ন জায়গায় 2 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপির নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই বিএনপি নেতা নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মতে, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইশরাক হোসেনের। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবা দান করা শতভাগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, উনি অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি। উনি ওনার নেতাকর্মীকে নিয়ে গিয়ে নগর ভবন মিলনায়তনে অফিস দখল করেছেন। তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আসিফ মাহমুদ। ইশরাক হোসেন বিবিসি বাংলাকে বলেন, বর্তমান সরকার এবং তার উপদেষ্টা আদালতের আদেশকে অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। অবশ্যই আমি তো চাচ্ছি যে তারা আইনি পদক্ষেপ নিক। আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি তাহলে তারা ক্রিমিনাল প্রসেস চালু করুক, বলেন তিনি। এদিকে 2 দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন ইশরাক হোসেন। সিটি কর্পোরেশনের যেসব সভায় তিনি অংশ নিচ্ছেন সেগুলোর ব্যানারে তাকে মাননীয় মেয়র হিসেবে সম্বোধন করা হচ্ছে। এসব সভা আবার সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনের ভেতরে অবস্থিত মিলনায়তনেই অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আইন অনুযায়ী শপথ না নিয়ে এই বিএনপি নেতা মেয়রের এসব দায়িত্ব পালন করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলেছেন,
বিএনপির নেতা ইশরাক হোসেন যেভাবে শপথ ছাড়াই নগর ভবনের মেয়রের ভূমিকায় বিভিন্ন সমাবেশে অংশ নিচ্ছেন, আইনগতভাবে তা তিনি পারেন না। সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বিবিসি বাংলাকে বলেন, এরকম পরিস্থিতি চলতে থাকলে সিটি কর্পোরেশনের কার্যক্রম অচলাবস্থায় সৃষ্টি হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ইশরাক হোসেনের মধ্যে আইনগতভাবে সমঝোতা করতে হবে বলে মন্তব্য করেন সাবেক এই সচিব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তার দাবি, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের লোক নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন। আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি নগর ভবনের এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইশরাক হোসেন। এ সময় তিনি আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। ইশরাক হোসেন বলেন, আসিফ মাহমুদ তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছেন। এক্ষেত্রে তিনি দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন, গণতন্ত্রকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভঙ্গ করেছেন দাবি করে তিনি বলেন, অসত্য এবং বিভ্রান্তমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। মঙ্গলবার সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের সমর্থকেরা। আমরা ঢাকাবাসীর ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন তারা। এদিকে গতকাল সোমবার নগর ভবনে একটি সভায় অংশ নেন ইশরাক হোসেন। সেখানে তাকে প্রধান অতিথি রাখা হয়। ওই সভার ব্যানারে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে উল্লেখ করা হয়। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তী সময়ে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার স্থানীয় সরকার বিভাগে শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তিনি বলেন, তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবা বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে কোন পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে বাছাই করা হয় তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ। মঙ্গলবার ১৭ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার বিরতিতে এনসিপির পক্ষ থেকে তিনি একথা বলেন। ঐক্যমত্য কমিশন নিয়ে প্রশ্ন তুলে আবিদ বলেন, ঐক্যমত্য কমিশনের সংলাপে যেসব রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে, এখানে প্রায় ৩০টি দল। সেখানে কাদের কতটুকু সাংগঠনিক কাঠামো আছে, তাদের নিবন্ধন আছে কিনা, কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে, সেসব বিষয়ে আমরা স্পষ্ট নই। তিনি বলেন, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনকে বলছি, কাদেরকে এখানে ডাকা হচ্ছে, সেখানে কি কোনো একটি দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা। আমরা দেখি ঐক্যমত্য কমিশনে আসা অনেক দলের স্পষ্ট কোনো বক্তব্য থাকে না, শুধু একটি দলের প্রতি তাদের হ্যাঁ না বলার থাকে। যখন এই বিপরীত কোনো বক্তব্য থাকে তখনই হট্টগোল করে। তিনি আরও বলেন, আমরা বলেছি জাতীয় ঐক্যমত্য কমিশন কোন পদ্ধতিতে এসব দলকে বাছাই করেছে সেটা স্পষ্ট করতে হবে। আরিফুল ইসলাম আবিদ বলেন, আমরা মনে করি গণ অভ্যুত্থানে ৩টি অংশীদার, রাজনৈতিক দল, জনতা ও শিক্ষার্থী। সেক্ষেত্রে কিছু রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, কিছু দলকে ডাকা হয়নি। কোন পদ্ধতিতে ডাকা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা আমরা চেয়েছি। আবিদ আরও বলেন, প্রধান উপদেষ্টা ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের যে তারিখ এপ্রিলের প্রথমার্ধ ঘোষণা করেছিলেন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে, সেখানে তিনি কমিশনের ৬টি প্রস্তাবের মধ্যে একটির দিকে হেলে যান, সেটি দিয়েছে বিএনপি। তিনি বলেন, ঐক্যমত্য কমিশন এখন যে পথে এগোচ্ছে সেখানে নির্বাচনে কোন কোন বিষয় থাকবে তা নিয়ে ঐক্যমত্য কমিশনের অবস্থান কিছুটা প্রশ্নবিদ্ধ। বিএনপি যেখানে পরবর্তী সংসদের সংস্কার হবে বলেছে, সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা হেলে যায়।